তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অ্যান্সারটা বুঝবে প্রথমেই ভূমিকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কালজয়ী সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন গভীর দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক ও সমাজ চিন্তাবিদ। তার রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত দিকটি হল জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। 1917 সালে প্রকাশিত তার ন্যাশনালিজম গ্রন্থ এবং বিভিন্ন চিঠিপত্র ও প্রবন্ধে তিনি এই বিষয়ে তার সুচিন্তিত মতবাদ তুলে ধরেছেন। সমকালীন অনেক নেতার মতো তিনি অন্ধভাবে পশ্চিমা জাতীয়তাবাদকে গ্রহণ করেনি, বরং এর তীব্র ও সাহসী সমালোচনা করেছিলেন। এবার হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। প্রথম পয়েন্ট, উগ্র ও যান্ত্রিক জাতীয়তাবাদের বিরোধিতা। রবীন্দ্রনাথ পশ্চিমা ধাঁচের জাতীয়তাবাদকে একটি যান্ত্রিক সংগঠন হিসাবে দেখেছেন। তার মতে ইউরোপীয় জাতীয়তাবাদ হলো ক্ষমতা, আধিপত্য ও সম্পদ বিস্তারের একটি যন্ত্রবিশেষ, যা মানুষের স্বাভাবিক মানবিকতাকে গ্রাস করে। তিনি একে ভৌগোলিক অপদেবতা বলে আখ্যায়িত করেছেন। এই যন্ত্ররূপী নেশান মানুষকে স্বার্থপর হতে শেখায় এবং মানুষের নৈতিক ও আত্মিক বিকাশকে রুদ্ধ করে দেয়। তারপরের পয়েন্ট হচ্ছে মানবতাবাদের জয়গান ও আন্তর্জাতিকতাবাদ। রবীন্দ্রনাথের কাছে দেশপ্রেমের চেয়ে মানবপ্রেম ছিল অনেক বেশি মূল্যবান। তিনি মনে করতেন সংকীর্ণ জাতীয়তাবাদ মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয় এবং বিভেদের প্রাচীর তৈরি করে। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল বিশ্ব মানবতা বা আন্তর্জাতিকতাবাদ। তিনি বিশ্বাস করতেন যে সমগ্র পৃথিবীর মানুষ এক। তার বিখ্যাত উক্তি ছিল, আমি যতদিন বেঁচে থাকব মানবতার ঊর্ধ্বে দেশপ্রেমকে স্থান দেব না। তারপরে কি সাম্রাজ্যবাদ ও যুদ্ধের মূল কারণ হিসাবে জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে উগ্র জাতীয়তাবাদী হল সাম্রাজ্যবাদ এবং বিধ্বংসী যুদ্ধের প্রধান কারণ। একটি জাতি যখন অন্ধ জাতীয়তাবাদের বশবর্তী হয়ে নিজেকে অন্য জাতির চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তখন তা অন্য জাতির ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ও ধ্বংসলীলা তার এই ধারণাকে আরও দৃঢ় করেছিল। তিনি দেখিয়েছিলেন কিভাবে নেশনের অহংকার বিশ্ব শান্তিকে ধ্বংস করে। পরের পয়েন্ট, ভারতের প্রেক্ষাপটে জাতীয়তাবাদ ও সমাজ গঠন। রবীন্দ্রনাথের মতে ইউরোপীয় অর্থে ভারত কোনোদিন একটি রাজনৈতিক নেশান বা জাতিরাষ্ট্র ছিল না। ভারতের মূল সমস্যা রাজনৈতিক নয়, বরং সামাজিক। তিনি বিশ্বাস করতেন ভারতের অন্তর্নিহিত শক্তি এর বৈচিত্র্যের মাঝে ঐক্য। তাই কেবল রাজনৈতিক ক্ষমতার হাতবদলের পরিবর্তে তিনি হিন্দু মুসলিম ঐক্য, অস্পৃশ্যতা দূরীকরণ এবং পল্লী উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠনে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। এবার সমালোচনার ক্ষেত্রে প্রথমত কি বলা হচ্ছে, তার ধারণাটিকে অনেকেই চরম আদর্শবাদী এবং কাল্পনিক বলে মনে করেন। আধুনিক বিশ্বে রাষ্ট্র ব্যবস্থায় জাতীয়তাবাদ ছাড়া কোনো রাষ্ট্রের ঐক্যবদ্ধ থাকা ও টিকে থাকা প্রায় অসম্ভব। তারপরে কি দ্বিতীয় সমালোচনায় কি বলা হচ্ছে, তিনি রাষ্ট্র এবং নেশনের মধ্যে পার্থক্য করতে গিয়ে আধুনিক যুগে রাষ্ট্রের গঠনমূলক ও জনকল্যাণমূলক ভূমিকার প্রয়োজনীয়তাকে অনেকটাই উপেক্ষা করেছেন। তৃতীয়ত, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য যে তীব্র রাজনৈতিক জাতীয়তাবাদের প্রয়োজন ছিল, রবীন্দ্রনাথ এই সমালোচনা সেই জাতীয় মুক্তি সংগ্রামকে সাময়িকভাবে দুর্বল করেছিল বলে অনেক সমালোচক মনে করেন। উপসংহার, পরিশেষে বলা যায়
যে তাত্ত্বিক দিক থেকে সমালোচিত হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বর্তমান বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। বাকিটা দেখে নাও তোমরা। এবারে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আজকে ক্লাসে, যে সত্যাগ্রহ ও স্বরাজ সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে কি বলা হচ্ছে, সত্যাগ্রহ ও স্বরাজ সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। আবার সত্যাগ্রহ স্বরাজ এই ধারণাগুলো 10 নম্বর বা 5 নম্বরেও প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবে হতে পারে। অ্যান্সারটা বুঝে নাও। অ্যান্সারটা যদি ভালো করে বুঝে নাও, 10-এ আসুক, 5-এ আসুক আর 20-তে আসুক, লিখে অবশ্যই আসতে পারবে। ভূমিকা দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক রাষ্ট্রচিন্তার ইতিহাসে মহাত্মা গান্ধী এক অবিস্মরণীয় নাম। তিনি কেবল একজন পতিতযশা রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন মহান দার্শনিক। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল নীতিবোধ ও নৈতিকতা। গান্ধীজির সমগ্র রাজনৈতিক চিন্তাধারার দুটি প্রধান স্তম্ভ হল সত্যাগ্রহ এবং স্বরাজ। এই দুই ধারণা কেবল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধী আন্দোলনের হাতিয়ার ছিল তা না, বরং তা ছিল মানব মুক্তির এক বৃহত্তর রূপরেখা। তার মতে রাজনীতি কখনোই ধর্ম বা নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হতে পারে না। তারপর সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। এখানে কি বলা হচ্ছে, এবার সত্যাগ্রহের কনসেপ্টটাকে ভালো করে বুঝে নাও। দেখো কি বলা হচ্ছে, গান্ধীজির রাজনৈতিক দর্শনে সত্যাগ্রহ হলো একটি নৈতিক ও আধ্যাত্মিক অস্ত্র। আক্ষরিক অর্থে সত্যাগ্রহ মানে সত্য আর আগ্রহ বলতে বোঝায় সত্যের প্রতি অবিচল নিষ্ঠা বা সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। গান্ধীজির মতে এটি হলো আত্মিক শক্তি বা প্রেমের শক্তি। অনেকেই সত্যাগ্রহকে নিষ্ক্রিয় প্রতিরোধ এর সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু গান্ধীজি স্পষ্ট জানিয়েছেন যে নিষ্ক্রিয় প্রতিরোধ দুর্বল মানুষের হাতিয়ার হতে পারে এবং তাতে প্রতিপক্ষের প্রতি প্রচ্ছন্ন ঘৃণা বা হিংসা থাকতে পারে। অন্যদিকে সত্যাগ্রহ হলো চরম সাহসী ও নৈতিকভাবে বলীয়ান মানুষের অস্ত্র, যেখানে হিংসা বা ভয়ের কোনো স্থান নেই। সত্যাগ্রহের মূল লক্ষ্য প্রতিপক্ষকে ধ্বংস করা বা বল প্রয়োগে পরাজিত করা নয়, বরং নিজের চরম আত্মত্যাগের মাধ্যমে প্রতিপক্ষের হৃদয় পরিবর্তন করা। গান্ধীজি বিশ্বাস করতেন যে লক্ষ্য এবং উপায় পরস্পরের সাথে নিবিড়ভাবে যুক্ত। মহৎ লক্ষ্য অর্জনের জন্য উপায়কে সমানভাবে পবিত্র হতে হবে। অহিংসার মাধ্যমেই পরম সত্যকে উপলব্ধি করা সম্ভব। একজন প্রকৃত সত্যাগ্রহী অন্যায়ের সাথে কখনোই আপোস করে না, কিন্তু অন্যায়কারীর প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষও পোষণ করে না। অসহযোগ, আইন অমান্য, অনাশন, ধর্মঘট হলো সত্যাগ্রহের কয়েকটি প্রধান কৌশল। তবে এই কৌশলগুলির প্রয়োগের ক্ষেত্রে কঠোর নৈতিক শৃঙ্খলা এবং অবিচলিত অহিংসার প্রয়োজন। তারপর হচ্ছে স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা। আবারও বলছি, তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, এই পোর্শনটাকে এবারে দেখো। গান্ধীজির স্বরাজ ধারণাটি অত্যন্ত ব্যাপক এবং বহুমাত্রিক। স্বরাজ বলতে তিনি কেবল ব্রিটিশ শাসন থেকে রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতাকে বোঝাননি। 1909 সালে রচিত তার বিখ্যাত গ্রন্থ হিন্দ স্বরাজে তিনি দেখো স্বরাজের যে রূপরেখা দিয়েছেন তার অন্তর্নিহিত অর্থ হলো নিজের ওপরে নিজের শাসন বা আত্মনিয়ন্ত্রণ। এটি একাধারে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতার এক সামগ্রিক দর্শন। তারপরে কি বলা হচ্ছে, দেখো স্বরাজের রাজনৈতিক দিকটি হলো ক্ষমতার চরম বিকেন্দ্রীকরণ। গান্ধীজি আধুনিক রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিরোধী ছিলেন, কারণ তা সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করে। তার আদর্শ রাষ্ট্র হলো গ্রাম স্বরাজ, যেখানে প্রতিটি গ্রাম হবে এক একটি স্বয়ংসম্পূর্ণ এবং স্বশাসিত প্রজাতন্ত্র। স্বরাজের অর্থনৈতিক দিক বলতে তিনি বুঝিয়েছেন আত্মনির্ভরশীলতা। পশ্চিমা যান্ত্রিক সভ্যতা ও বৃহৎ শিল্পায়নের পরিবর্তে তিনি কুটির শিল্প, চরকা, খাদি অর্থনীতির ওপরে জোর দিয়েছেন, যাতে সম্পদের সুষম বণ্টন হয় এবং কোনো মানুষের শোষণ না ঘটে। অন্যদিকে স্বরাজের সামাজিক দিক হলো এমন এক অহিংস সমাজ গঠন যেখানে অস্পৃশ্যতা বা জাতিভেদ
জাতিভেদের মতো কোনো ব্যাধি থাকবে না। হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় থাকবে এবং নারীরা সমাজের প্রতিটি স্তরে সমান মর্যাদা পাবে। গান্ধীজির মতে যতক্ষণ না সমাজের প্রান্তিক ও দরিদ্রতম মানুষটি স্বাধীনতার সুফল ভোগ করে ততক্ষণ প্রকৃত স্বরাজ প্রতিষ্ঠিত হতে পারে না। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। এইভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।